ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। পুরো এক মাস রোজার পরে আসে খুশির একটা দিন, ঈদ। এই ঈদে আমি বাসায় কি রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করব। এই ঈদে আমি বাসায় রান্না করলাম পোলাও, রোস্ট, ফিরনি, পুডিং, তারপরে ডিমের কোরমা, আরও অন্য কিছু রান্না করেছি। যা যা রান্না করেছি সব কিছুই আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সাজিয়া ওয়াহিদ রাফি ব্লগস। আজকের পর্বে দেখাবো আপনাদের ঈদে আমি বাসায় কি রান্না করেছি। সব কিছু রান্নারই অল্প অল্প করে ক্লিপ নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। যেহেতু আমি সবসময় আপনাদের সাথে সব ভিডিওই শেয়ার করি, তাই ভাবলাম আজকে একটা ঈদের দিন আমি বাসায় কি রান্না করেছি এইগুলো যদি আপনাদের না দেখাই তাহলে নিজের কাছেও ভালো লাগবে না। এই জন্য আমি বাসায় ঈদে কি রান্না করেছি সব কিছুরই আপনাদের সাথে শেয়ার করব। আর সব ভিডিওই আমি অল্প অল্প করে নিয়েছি। পুরো ভিডিওটাই আপনারা দেখবেন, দেখলে বুঝতে পারবেন আমি কি রান্না করেছি বাসায়। তাহলে আসুন এবার রান্নায় চলে যাই। এবারের পুডিংটা ছিল অনেক মজা এবং অনেক সুস্বাদু, কারণ এবারের পুডিংটা বানিয়েছে আমার মেয়ে, আর প্রতিবারই আমার মেয়েই বানায়। আর চাঁদ রাতে যেটা হয়, চাঁদ রাতে প্রথমেই আমার মেয়ে পুডিং বানাবে আর আমি ফিরনি রান্না করব। চাঁদ রাতে আমরা সারা রাত বসেই রান্না করি। প্রথমে আমরা পুডিং বানানো হয়, ফিরনি রান্না করা হয়, ডেজার্ট আইটেমগুলো প্রথমে করা হয় আর অন্য এরপর আমরা অন্য রান্নায় চলে যাই। আমরা সারা রাত বসেই রান্না করি চাঁদ রাতে। আর ঈদের দিন সকাল থেকে তো বাসায় মেহমান আসতেই থাকে। ডেজার্ট আইটেমগুলো বানানো শেষ, এবার চলে আসলাম রান্নায়। প্রথমে আমি গরুর মাংস রান্না করব। গরুর মাংসটা আমি হাতে মাখাই রান্না করব। আর আমি এখানে 3 কেজি গরুর মাংস নিয়েছি। আর গরুর মাংস আমি ঘরে থাকা উপকরণ যা আছে তাই দিয়ে রান্না করব। হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, ধনিয়ার ফাঁকি, জিরার ফাঁকি, গরম মশলা, দারচিনি, এলাচ, লং, তেজপাতা, আর থাকবে জায়ফল, জয়ত্রী। এটার সাথে থাকবে একটি টমেটো, আর থাকবে টক দই। আর মাংসটা আমি সবসময় ঈদের সময় হাতে মাখায় রান্না করি, কারণ ঈদের দিন বেশি মাংস রান্না করতে হয়। যেহেতু ঈদে বাসায় মেহমান থাকে, এই জন্য গরুর মাংসটা একটু বেশি সবাই পছন্দ করে। আর গরু মাংস বলে কথা, গরু মাংস তো সবারই পছন্দ, আর আমার তো বেশি পছন্দ। এই জন্য ঈদ আসলে আমি 3 থেকে 4 কেজি, এমনকি 5 কেজি রান্না হয় যদি মেহমানের সংখ্যা বেশি থাকে। তা এখন গরু মাংসটা রান্না করব। গরু মাংসটা আমি এখন হাতে মাখাই রান্না করব। সব কিছু মশলা দেওয়া হয়ে গিয়েছে। এরপরে আমি টক দই দিয়ে দিব। টক দইটাও দেওয়া হয়ে গিয়েছে। এখন মাংসটা ম্যারিনেট করে নিব। আর মাংসটা ভালো করে ম্যারিনেট করতে হবে, কারণ ভালো করেই মাখাইতে হবে। আর আমি হাত দিয়ে মাখাচ্ছি না, এই জন্য যেহেতু মাংসের ভিতর, গরু মাংসের ভিতর হাড্ডিও থাকে, আর হাড্ডিগুলো অনেক শক্ত। হাতে যদি লাগে তাহলে অনেক সময় হাত কেটেও যেতে পারে। এই জন্য আমি হাত দিয়ে না মেখে খুঁচন দিয়ে মাখাচ্ছি মাংসটা। এই জন্য মাংসের টেস্টটা কমবে না, বরং একই হবে। কারণ হাত দিয়ে মাখানো আর খুঁচন দিয়ে মাখানো কোনো ডিফারেন্স কোনো কিছু না। আমি হাত এই জন্যই দেইনি যে হাত কেটে যেতে পারে, অনেক সময় হাড্ডি থাকে, হাড্ডিতে লেগে হাত কেটে যায়, যেই কারণে আমি হাত দিয়ে মাখাইনি। মাংসটা মাখানো হয়ে গিয়েছে। এখন আমি কষানোর জন্য আমি দিয়ে দিব তেল। প্রথমে আমি তেল দিব, তেল আমি দেইনি, লাস্টে দিয়েছি, দিয়ে দিব। তেল দেওয়া হয়ে গিয়েছে। এরপরে আমি মাংসটা ঢাকনা দিয়ে ডেকে, আর আমি পানি এখানে বেশি দিব না, সামান্য পরিমাণে পানি দিব। এখন ঢাকনা দিয়ে ডেকে আমি 10 থেকে 15 মিনিট মাংসটা কষাবো। আর মাংসর থেকে যে একটা এক্সট্রা পানি উঠবে, এই পানিতেই মাংসটা 80% সেদ্ধ হয়ে যাবে। মাংসটা কষানো হয়ে গিয়েছে, ঢাকনা উঠিয়ে নিব। আর 10 থেকে 15 মিনিটও হয়ে গিয়েছে, মাংসটা কষানো হয়ে গিয়েছে। আর মাংসটাও 80% সেদ্ধ হয়ে গেছে। এখানে দেখেন মাংস থেকে কি পানি বের হয়েছে, অনেক পানি বের হয়েছে। এই পানিতে আরও 20% সেদ্ধ হয়ে যাবে। যেহেতু মাংসতে একটু ঝোল রাখবো, এই জন্য আরও সামান্য পরিমাণে পানি মাংসতে দিব।
আর মাংসটা পুরোপুরি কষানো হয়ে গিয়েছে। আর কালারটাও দেখেন অনেক সুন্দর এসেছে কালার, কাছের থেকে না দেখলে বুঝবেন না যে কালারটা কত সুন্দর এসেছে। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও তেমন লোভনীয়ই লাগবে। এখন মাংসের ভিতরে আরও সামান্য পরিমাণে পানি দিয়ে দিব, যাতে এই পানি দিয়ে দেওয়ার কারণে এটাই হলো যে মাংসে যে ঝোল রাখবো, ঝোলের কারণে সামান্য পানি দিব, বেশি পানি দিব না। কারণ মাংসতে অনেক পানি উঠেছে, এই পানিতে 80% সেদ্ধ হয়ে গিয়েছে অলরেডি। আরও 20% সেদ্ধর জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। আরও পানি যে আছে এই পানিতেই মাংস রান্না হয়ে যাবে, এবং মাংসতে ঝোল রাখবো, এই জন্য আরও সামান্য পরিমাণে একটু পানি দেওয়া। মাংসটা হয়ে গিয়েছে, দেখেন কত সুন্দর একটা কালার এসেছে, দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমন লোভনীয়। এখন রোস্ট রান্নায় চলে যাব। রোস্টের মুরগিটা আমি ফার্স্টে ভেজে নিব। আর রোস্ট ভাজার জন্য মুরগিটা আমি বেশি কিছু দিয়ে মাখাইনি, সামান্য পরিমাণে শুধু ফুড কালার দিয়েছি, আর কোনো কিছুই দেইনি। দিয়ে মুরগিটা এখন শুধু ভেজে নিব। আর আমি এখানে 2টা পাকিস্তানি কক মুরগি নিয়েছি। রোস্টের মুরগি ভাজা হয়ে গিয়েছে, এখন রান্নায় চলে যাব। রোস্টটা রান্না করার জন্য চুলায় একটি পাতিলে বসিয়ে দিয়েছি, এটার সাথে দিয়েছি তেল। আর আমি ঘি ফার্স্টে দিব না, লাস্টে দিব। এটার সাথে দিয়ে দিব পেঁয়াজ। আর আমি যেহেতু আজকে ঈদ, আজকে আমি বিয়েবাড়ির বাবুর্চিদের স্টাইলে চিকেন রোস্ট রান্না করব। তাহলে আপনারা দেখতে থাকুন। আর পেস্টটা আমি ফার্স্টে বেরেস্তা করে নিব। পেস্টটা বেরেস্তা করা হয়ে গিয়েছে, উঠিয়ে নিব। আর আমি এই বেরেস্তাটা চিকেন রোস্টের লাস্টে ব্যবহার করব। আর বিয়ে বাড়ির বাবুর্চিদের স্টাইলে রান্না করতে গেলে অবশ্যই পেঁয়াজ বেরেস্তা লাগবে। এটা যদি রোস্টে দেওয়া হয় তাহলে রোস্টের স্বাদটাই অন্যরকম হয়ে যায়। বেরেস্তাটা উঠানো হয়ে গিয়েছে, এটার সাথে দিয়ে দেব কিছু পেঁয়াজ। আর আমি পেঁয়াজটা বাটি নাই, বাটা ছাড়াই দিয়েছি। আপনারা চাইলে বাটা পেঁয়াজও ইউজ করতে পারবেন, আর পেঁয়াজ কুচি করেও ইউজ করতে পারবেন, সমস্যা নেই। তবে আমি আজকে বেটে দেইনি, আমি অনেক রান্না যেহেতু, এই জন্য বাটা ছাড়াই আমি পেঁয়াজটা কুচি কুচি করে কেটে দিয়েছি। আর পেস্টটা আমি হালকা ভেজে নিব। এটার সাথে দিব একটা তেজপাতা আর দারচিনি, এলাচ, লং। এই সব মশলাগুলো দেওয়ার পর পেস্টটা আমি হালকা ভেজে নিব। পেস্টটা ভাজা হয়ে গিয়েছে, এখন দিব আদা রসুন পেস্ট। আর আমি আমার পরিমাণ মতো দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। চিকেন যদি বেশি হয় তাহলে বেশি দিবেন, কম হলে কম দিবেন। আর আমাদের পেজে অলরেডি বিয়েবাড়ির বাবুর্চিদের স্টাইলে চিকেন রোস্ট দেওয়া আছে, এই জন্য আমি পরিমাণটা বলতেছি না। কারণ যেহেতু আজকে ঈদের দিনের রান্নাটা অনেক বেশি, এত পরিমাণ টাইমও নেই, এই জন্য পরিমাণটা এত বলি নাই। তবে কী কী মশলা দিছি সব মশলাগুলোই দেওয়াটা আপনাদের দেখিয়ে দিব। আদা রসুন পেস্ট দেওয়া হয়ে গিয়েছে, এটার সাথে দিব সামান্য পরিমাণে দুধ। আর মশলাটা কষানোর জন্য। আর আমি পুরো রান্নাটাই দুধ দিয়ে করব, এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না।
দুধ দিয়ে আদা রসুনটা কষানো হয়ে গিয়েছে, এখন দিব ধনিয়ার ফাঁকি পরিমাণ মতো। এটার সাথে দিব জায়ফল জয়ত্রী। আরও থাকবে মরিচের ফাঁকি। মরিচের ফাঁকিটা পরিমাণে কম দিতে হবে, বেশি দেওয়া যাবে না, তাহলে কালারটা বেশি হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। এই জন্য পরিমাণে কম দিতে হবে। আর মরিচের ফাঁকিটা অবশ্যই দিবেন। মরিচের ফাঁকিটা দিলে কালার একটা ভালো আসে, পুরো একটা ফ্যাকাশে সাদা আসে না। কালারটা সুন্দরের জন্য সামান্য পরিমাণে মরিচের ফাঁকিটা দেওয়া। আর মরিচের ফাঁকি দেওয়া হয়ে গিয়েছে, এখন দিব শাহি জিরা, শাহি জিরার ফাঁকি। আর যেহেতু বিয়েবাড়ির বাবুর্চিদের স্টাইলে চিকেন রোস্ট রান্না করতেছি, অবশ্যই শাহি জিরাটা দিতে হবে। এটার সাথে যাবে স্বাদ মতো লবণ। মশলাটা কষানোর জন্য সামান্য পরিমাণে দুধ দিয়ে দিছি। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এটার সাথে দিয়ে দিব টক দই। আর আমি যেহেতু 2টা মুরগি নিয়েছি, আমি এইখানে 2 কাপ টক দই দিব। এর বেশি দেওয়া যাবে না, তাহলে রোস্ট টক হয়ে যাবে। আর টক দইটা ব্যালেন্স করার জন্য আমি এখানে মিষ্টি দই দিব। আর আপনাদের বাসায় যদি মিষ্টি দই না থাকে, তাহলে ওই ক্ষেত্রে চিনি দিয়ে দিবেন। তবে মিষ্টি দইটা দিলে ভালো হয়। বিয়েবাড়ির রোস্টে দেখবেন একটা মিষ্টি মিষ্টি ভাব আছে, কারণ ওরা মিষ্টি দইটা ব্যবহার করে। মিষ্টি দই, টক দই সব মশলা দিয়ে মশলাটা কষানো হয়ে গিয়েছে। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন চিকেনগুলো দিয়ে দিব। আগের থেকে আমি চিকেনগুলো ভেজে রেখেছিলাম, এখন কষানোর জন্য সব চিকেনগুলো ঢেলে দিব। এখন চিকেনগুলো আমি কিছুক্ষণ কষিয়ে নেব। রোস্টটা কষানো হয়ে গিয়েছে, এটার সাথে দিয়ে দিব আমি 1/2 লিটার দুধ। আর আমি রোস্টে কোনো পানি ব্যবহার করব না, শুধু দুধ দিয়েই রান্না করব। আর রোস্ট কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। যেহেতু টক দই দেওয়া আছে, এই জন্য নিচে লাগার সম্ভাবনা বেশি। আর যেহেতু দুধ দেওয়া হইতেছে, নিচে লাগার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য যদিও ডেকেও দেন, তাহলে বারবার ঢাকনা উঠে নেড়ে দিতে হবে।
দুধ দেওয়া হয়ে গিয়েছে, এটার সাথে দিয়ে দেবো আমি টমেটো সস। টমেটো সসটা অল্প পরিমাণে দিতে হবে, বেশি দেওয়া যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। আর দিব কেওড়ার জল। কেওড়ার জলটা অল্প দিতে হবে, 1 থেকে 2 চামচ। কেওড়ার জল যদি আপনাদের বাসায় না থাকে তাহলে না দিলেও সমস্যা নেই, এটা দেওয়া জাস্ট একটা ফ্লেভারের জন্য, টেস্টের কোনো হেরফের হবে না এই জন্য। আর এরপরে দিব 4 থেকে 5টা কাঁচামরিচ। টমেটো সস, কেওড়ার জল, কাঁচামরিচ সব কিছুই দেওয়া হয়ে গিয়েছে। এখন ভালো করে নেড়ে মিশিয়ে দিতে হবে মাংসের সাথে। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট রান্না করব। 10 থেকে 15 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা উঠিয়ে নিব। ও দেখতে কত লোভনীয় হয়েছে, দেখতে যেমন লোভনীয় খেতেও তেমন লোভনীয়। রোস্টটাও হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব বাদাম বাটা এবং কিশমিশ বাটা। বাদাম বাটা আর কিশমিশ বাটা গ্রেভিটা ঘন করবে আর খেতেও ভালো লাগবে। এটার সাথে দিয়ে দিব আমি আগের থেকে যে পেঁয়াজটা বেরেস্তা করে রেখেছিলাম, পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিব। আর দিব সামান্য পরিমাণে ঘি, 2 থেকে 3 চামচ ফ্লেভারের জন্য। এরপরে বাদাম বাটা, কিশমিশ বাটা দেওয়ার পরে দিয়ে দিছি আপনার পেঁয়াজ বেরেস্তা, এরপর দিলাম ঘি। এরপর আমি মাংসটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। এখন আমি জাস্ট এই ফ্লেভারগুলো যাতে মাংসের ভিতরে ঢুকে যায় এই জন্য ঢাকনা দিয়ে রেখে 2 থেকে 3 মিনিট দমে রাখবো। 2 থেকে 3 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা উঠিয়ে নিব। ও দেখতে কত লোভনীয় হয়েছে, দেখতে যেমন লোভনীয় খেতেও তেমন লোভনীয়। গ্রেভিটাও একবারে ঘন হয়ে গিয়েছে আর চিকেন রোস্টটাও হয়ে গিয়েছে। এভাবেই সবাই বাসায় রান্না করে খাবেন, একবার হলেও বাসায় রান্না করে খাবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে কমেন্টস করতে পারেন যে না এভাবে না এভাবে, তাহলে অবশ্যই আপনাদের কমেন্টসের রিপ্লাই দেওয়া হবে। আর আমরা চেষ্টা করব আপনারা যে কমেন্টসগুলো করছেন কমেন্টসের মতোই করে করার জন্য। আর নামানোর আগে আমি সামান্য পরিমাণে পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামাবো, এটা অপশনাল, চাইলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই।
রোস্ট রান্না হয়ে গিয়েছে বিয়েবাড়ির বাবুর্চিদের স্টাইলে। এখন ডিমের কোরমা রান্না করব। ডিমের কোরমা রান্না করার জন্য আমি এখানে 10টা ডিম নিয়েছি। ডিমটা আমি হালকা ভেজে নিব। ডিমটা হালকা ভাজা হয়ে গেছে, উঠিয়ে রেখেছি। এখন ডিমটা রান্নার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, সাথে দিয়েছি তেল। এটার সাথে দিয়ে দিব পেঁয়াজ। আমি এখানে বাটা পেঁয়াজ ইউজ করব, এই জন্য কুচি করে পেঁয়াজটা অল্প দিয়েছি। পেঁয়াজটা এখন হালকা একটু ভেজে নেব। এটার সাথে দিয়ে দেব 2 থেকে 3টা তেজপাতা। পেস্টটা হালকা ভাজা হয়ে গিয়েছে, এটার সাথে দিয়ে দেব আমি বাটা পেস্ট। আর ডিমের কোরমায় অবশ্যই বাটা পেস্টটা দিতে হবে, না দিলে হবে না। বাটা পেস্টটা দেওয়া হয়ে গিয়েছে, এটার সাথে দিব জায়ফল জয়ত্রী। আর দিব গরম মশলা, দারচিনি, এলাচ, লং দিব না। এটার সাথে দিয়ে দিব আদা রসুন পেস্ট পরিমাণ মতো। আদা রসুন পেস্ট দেওয়া হয়ে গিয়েছে। এখন মশলাটা কষানোর জন্য সামান্য পরিমাণে দুধ দিয়ে দিব। আর আমি ডিমের কোরমাটা সম্পূর্ণই দুধ দিয়ে রান্না করব, এক্সট্রা কোনো পানি দিব না। এটার সাথে দিয়ে দিব আধা চামচের মতো মরিচের ফাঁকি। মরিচের ফাঁকি বেশি দেওয়া যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। একবারে সামান্য আধা চামচের মতো মরিচের ফাঁকি দিয়ে দিতে হবে। এটার সাথে দিয়ে দেব ধনিয়ার ফাঁকি। এখানে আমি জিরার ফাঁকি ব্যবহার করব না, তাহলে জিরার যে ফ্লেভারটা এটা মশলার ভিতরে ঢুকে যাবে, খেতে ভালো লাগবে না। জিরার একটা ফ্লেভার আসবে, আমি যে এখানে অন্যান্য মশলা ব্যবহার করছি ওই ফ্লেভারটা আসবে না। এই জন্য জিরার ফাঁকিটা আমি ব্যবহার করব না। আর দিব স্বাদ মতো লবণ। আর থাকবে কয়েকটা কিশমিশ। কিশমিশটা অপশনাল, দিতেও পারেন, না দিলেও সমস্যা নাই, তবে দিলে ভালো লাগে খেতে। আর এখানে আমি 2 ধরনের দই ব্যবহার করব, মিষ্টি দই এবং টক দই। মিষ্টি দইটা দেওয়ার কারণ এটাই হলো, মিষ্টি দইটা টক দইকে ব্যালেন্স করবে। আর মিষ্টি দই যদি বাসায় না থাকে, ওই ক্ষেত্রে আপনারা চিনি ব্যবহার করতে পারেন, সমস্যা নেই।
সব মশলা দেওয়া হয়ে গিয়েছে, এখন মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এটার সাথে দিয়ে দেব ডিম। ডিমটা আর কষাইতে হবে না, জাস্ট মশলার সাথে মিক্সড করে দুধ দিয়ে দিলেই হবে। আর আমি সম্পূর্ণ ডিমটাই দুধের উপরে রান্না করব, এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। আর রাজকীয় স্বাদে ডিমের কোরমা শুধু দুধ দিয়ে রান্না করতে হয়, এক্সট্রা পানি ব্যবহার করা যায় না। দুধটা দেওয়া হয়ে গিয়েছে, এখানে আমি সামান্য পরিমাণে ঘি দিয়ে দিব, 1 থেকে 2 চামচ। ডিমের কোরমাটা রান্না করা হয়ে গিয়েছে রাজকীয় স্বাদে, এখন পোলাও রান্নায় চলে যাব। পোলাওটাও বসানো হয়ে গিয়েছে, এখন আর ঢাকনা দিয়ে ডাকবো না, এই পর্যায়ে পানিটা টানলে আমি দমে দিয়ে দিব। আজকের পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ঈদে আমি কি বাসায় রান্না করলাম। ঈদে আমি যা যা রান্না করছি সব ভিডিওই আপনাদের অল্প অল্প করে দেখানোর চেষ্টা করেছি। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে। নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। নিজে ভালো থাকবেন, ভালোবাসার মানুষকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ, আর সবাইকে ঈদ মোবারক।